আমার নাম অর্ণব, বয়স ৩-৬ বছর। আমার ৩টি সন্তান আছে। তারা নগরের একটি নামকরা বিদ্যালয়ে পড়াশোনা করে। আমি আমার ৩ সন্তানকেই ভীষণ ভালোবাসি, আর ওদের ভালো ভবিষ্যতের জন্য আমি খুব পরিশ্রম করি। আমার নিজের একটি বস্ত্রের দোকান আছে, যেটা আজকাল খুব কম চলছে। আমার বিয়ে আমার এক বান্ধবীর সাথে হয়েছিল। ও দেখতে তো সুন্দরী ছিল, কিন্তু ওর মুখের কথাও খুব কঠিন টাইপের ছিল। যা ওর মনে আসত তাই ও বলে দিত। আমি প্রায়ই ওকে বোঝাতাম যে এরকমভাবে কাউকে বলতে হয় না। তোমার যদি কারো কথা খারাপ লাগে, তাহলেও তার মুখের উপর এভাবে বলো না। কিন্তু ও আমার কথা বুঝতেই পারত না। উল্টে ও বলতো যে আমি ভীতু, নয়তো সাহসী, যে মুখের উপরেই তার দোষের কথা বলতে পারে। আমার ওর এই অভ্যাসটা একদমই পছন্দ হতো না, কিন্তু বেশিরভাগ সময় আমি ওর এই খারাপ অভ্যাসকে না দেখার মতো করে এড়িয়ে যেতাম। ওর এই অভ্যাসের কারণে আজকাল আমি ওর থেকে একটু দূরে দূরে থাকি। কাউকে কিছু বলার আগে এটা তো খেয়াল রাখা দরকার যে যাকে বলছে এই কথাটা তার খারাপও লাগতে পারে। আজকাল দোকানে বিক্রি কম হওয়ার কারণে আমি খুবই টেনশনে ছিলাম। আমি ভগবানকে বিশ্বাস করা ব্যক্তি। দোকান খোলার আগেই আমি পূজাপাঠ করতাম এবং ভগবানের কাছে প্রার্থনা করতাম, ভগবান আমার ব্যবসা যেন খুলে ফেরে। কিন্তু আমার মনে হয় ভগবানও কোনো কারণে আমার উপর রেগে আছেন। একদিন আমি দোকানে বসেছিলাম। সকাল থেকে দুপুর হয়ে গেছে, কিন্তু একটি গ্রাহকেরও মুখ দেখতে পেলাম না। গরমের সময় বিদ্যুৎ ছিল না। গরমের কারণে আমার অবস্থা খারাপ, তাই আমি হাত পাখা দিয়ে বাতাস করছিলাম। হঠাৎ আমার নজর সামনের বস্ত্রের দোকানের উপরে পড়ল, যেখানে একের পর এক গ্রাহক আসছে আর অনেক অনেক জিনিস কিনে নিয়ে চলে যাচ্ছে। এরকম নয় যে আমার দোকান ছোট বা ভালো কাপড় নেই। আমার কাছে সব ধরনের কাপড়ই ছিল, কিন্তু তবুও মানুষ আমার দোকানে কমই আসত। আমি সেই দোকানের দিকে এক নজরে তাকিয়েছিলাম। তখনই হঠাৎ এক পাশ থেকে এক ভিখারিনী এসে আমার দোকানের সামনে দাঁড়িয়ে হাত পেতে আমার কাছে কিছু চাইতে লাগল। আমার সমস্ত ধ্যান সামনের দোকানের দিকে ছিল। আমি মনে মনে ভগবানকে অভিযোগ করলাম যে কেন আমার দোকানে ক্রেতা আসে না। তখন আবার ওই ভিখারিনীর জোর গলায় বলল, বাবুজি, আমাকে একটি কাপড় দিন। ওর তীক্ষ্ণ আর জোরালো আওয়াজ শুনে আমি চমকে উঠে ওর দিকে তাকালাম আর ওকে দেখতেই থাকলাম। উঁচু, লম্বা, একটি সুন্দরী যুবতী মেয়ে, একটি ছেঁড়াপাটা পুরনো কাপড় পরেছিল, যেটা খুব নোংরাও হয়ে গিয়েছিল। পায়ে একটি পুরনো চপ্পল ছিল, কিন্তু ওর গায়ের ফর্সা রং। নাকের উপর একটি নাকফুল চকচক করছিল, যেটা ওর গোল মুখের উপর খুব সুন্দর মানিয়েছিল। মুখের বিভিন্ন জায়গায় মাটি ছিল, তবুও ওকে দেখতে ভালোই লাগছিল। আমি ওকে দেখলাম তো দেখতেই থাকলাম। ওর মুখে এতটা সরলতা ছিল যে ওকে দেখে আমার মন ভরছিল না। সে আমাকে উদাস দেখে আবার বলল, বাবুজি, কোনো একটি কাপড় দিয়ে দিন না। আমি একটি ভিখারি। ওর অনুরোধ শুনে আমার হুঁশ ফিরে এলো। আমি ওর দিকে ধ্যান দিয়ে দেখলাম। ও আশ্চর্যরূপে আমার দোকান দেখতে লাগল। আমি বললাম, কাপড় তো দেব, কিন্তু আগে বলো তুমি কে। ও কাপড় থেকে নজর হটিয়ে আমাকে দেখল আর বলল, আমার নাম মালা, আর আমি একজন ভিখারিনী। আমার ওর নামটা খুব ভালো লাগলো। আমি আবার জিজ্ঞেস করলাম যে কোথা থেকে এসেছো তুমি। ও বলতে লাগলো, এখান থেকে কিছুটা দূরে একটি ফাঁকা জায়গায় একটি ঝুপড়িতে থাকি। আমি ওর কথা শুনে মাথা নাড়িয়ে দিলাম আর একটি ভালো দেখে কাপড় বের করে ওকে দিয়ে দিলাম আর বললাম, এবার খুশি তো। নতুন কাপড় পেয়ে ও খুশি হলো। সেই কাপড়টি মাথায় জড়িয়ে বলতে লাগলো, আমাকে সুন্দর লাগছে না। মেয়েটি সত্যি কথাই বলছিল, এই কাপড়টাতে ওকে খুব সুন্দর লাগছিল। আমি বললাম, হ্যাঁ, খুব সুন্দর লাগছে। সে আবারও আমাকে ধন্যবাদ দিয়ে ওই কাপড়টা নিজের থলির মধ্যে ঢুকিয়ে মনে মনে কিছু গুনগুন করতে করতে দোকান থেকে বেরিয়ে নিজের রাস্তায় চলে গেল। আমি এখনও ওর গুনগুনানি আর ওর চেহারার কথাই মনে মনে ভাবছিলাম। ওর যাওয়ার মাত্র 5 মিনিট পরেই একজন মহিলা দোকানে কাপড় কিনতে এসে পড়েন। আমি সেই ভিখারিনীকে আমার মাথা থেকে বের করে দিয়ে সবেমাত্র সেই মহিলার কাছে ফিরেছিলাম, তখনই আরও 2-3 জন মহিলা আমার দোকানে এসে পড়েন আর কাপড় দেখতে থাকলেন। আর এরপরে এই ঘটনা চলতেই থাকলো। এখন এমন অবস্থা হয়েছে যে এক গ্রাহক যেতে পারে না, তার আগেই আরেক গ্রাহক এসে পড়ে। এভাবেই সারাটা দিন চলতে লাগলো। আমার দোকানে গ্রাহক বাড়তেই থাকলো, আর প্রতিটি গ্রাহক কমপক্ষে 2-3টি কাপড় কিনত। এখন আমার কাছে এতটাও সময় নেই যে সামনের দোকানে কত গ্রাহক এলো আর কতজন গেল সেটা বসে দেখব। সারাদিন আমার দোকানে গ্রাহকের লাইন লেগেই রইল। সন্ধ্যা হতে হতে আমার দোকানের অনেক কাপড় বিক্রি হয়ে গেল। আজকে প্রথমবার এতগুলো গ্রাহককে সামলানো আর নিজের প্রায় খালি দোকানের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম যে আজকে এসব হলো কিভাবে। একদিনেই এত গ্রাহক এলো আর প্রায় পুরো দোকান খালি করে দিয়ে চলে গেল। আমি সমস্ত টাকা পয়সা এক জায়গায় করে আবার কাপড় কিনে এনে দোকান ভরে নিলাম, আর যে টাকা বাঁচল সেটা নিয়ে বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে আমার স্ত্রীকে এইসব কথা বললাম, যেটা শুনে সেও খুব খুশি হলো আর ভগবানকে ধন্যবাদ দিল। পরের দিন রুটিন অনুযায়ী আমি আবার দোকানে গেলাম আর গ্রাহকের জন্য অপেক্ষা করতে থাকলাম। কিছু সময় পরে আবার সেই ভিখারিনী আমার দোকানে এলো।
কিন্তু আমি এটা দেখে অবাক হলাম যে সে কাল যে পোশাক পরেছিল সেই নোংরা পোশাকটাই আজকেও পরেছে। যদিও কালকেই আমি তাকে একটি নতুন কাপড় দিয়েছিলাম, তবুও সে ওই নোংরা পুরনো কাপড়টাই পরে এসেছে। কিন্তু ওকে আমার ভালো লেগেছে। ওকে দেখেই আমার মন অনেকটা হালকা হয়ে গেল। কিন্তু সে কালকের মতো আজকেও বলল, বাবুজি, আমাকে একটি কাপড় দিন। সে এত নরম আর সুন্দর শব্দে আমার কাছে কাপড় চাইল যে আমি না করতে পারলাম না। তার উপর ওর সরল মুখ দেখে আমি কোনোভাবেই না করতে পারলাম না। তাই আমি ওকে কিছু না বলেই একটি কাপড় দিয়ে দিলাম। আজকে আবার সে আমার দেওয়া কাপড়টি মাথায় নিল। কাপড়টি নীল রঙের ছিল। ওর ফর্সা রঙের সঙ্গে সেটা খুব মানিয়েছিল। সে আজকে আবার জিজ্ঞেস করল, বাবু, আমাকে ভালো মানিয়েছে না? আমি বললাম, হ্যাঁ, তোমাকে খুব সুন্দর লাগছে। আমার কথা শুনেই সে ঝটপট করে কাপড় উঠিয়ে দোকান থেকে বাইরে বেরিয়ে গেল, আর আমি ওর দিকে তাকিয়ে ওর যাওয়া দেখতে লাগলাম। ওর যাওয়ার কিছুক্ষণ পরেই আজকেও গ্রাহকের ভিড় লেগে গেল। একের পর এক গ্রাহক আসতেই থাকলো, আর আমি সারাদিন তাতেই ব্যস্ত থাকলাম। একের পর এক গ্রাহক সামলাতে সামলাতে আমি ক্লান্ত হয়ে গেলাম। দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু এর মাঝে ওই ভিখারিনী প্রতিদিন আসত আর আমার কাছ থেকে বিনামূল্যে কাপড় নিয়ে চলে যেত। কিন্তু আমি কখনোই তাকে নতুন কাপড় পরতে দেখিনি। যেগুলো আমি ওকে দিতাম সেগুলোর মধ্যে থেকে ও একটি কাপড়ও পরেনি, বরং সবসময় নিজের সেই নোংরা পুরনো কাপড় পরেই আসত। একদিন তো আমি জিজ্ঞেস করেই ফেললাম, কেন তুমি আমার দেওয়া কাপড় কখনো পরো না? কিন্তু সে এসে আমার কাছ থেকে নতুন কাপড় নিয়ে চলে যেত। আমি ওর সৌন্দর্যে খুবই প্রভাবিত ছিলাম, তাই ওকে নিষেধও করতে পারতাম না। এই কথাটা আমি আমার বাড়িতে কখনো প্রকাশ করিনি, আর না তো কখনো আমার স্ত্রীকে ওই ভিখারিনীর ব্যাপারে কিছু বলেছি, কারণ আমি জানতাম এই কথা শোনার সাথে সাথেই আমার স্ত্রী আমাকে লেকচার দিতে শুরু করবে। ভিখারিনী প্রতিদিন আমার দোকানে আসত আর নতুন কাপড় নিয়ে চলে যেত। কিন্তু ওর যাওয়ার পরেই আমার দোকানে গ্রাহকের ভিড় লেগে যেত। এত ভিড় লেগে যেত যে মাথা চুলকানোর সময়ও পেতাম না। আমার দোকান এই সময় খুব তাড়াতাড়ি উন্নতি করছিল। এখন আমার বাড়িতে টাকা পয়সার কোনো অভাব রইল না। আমি খুব অবাক হতাম যে ভিখারি নিয়ে আসার সাথে সাথেই কেন আমার দোকানে গ্রাহকের ভিড় লেগে যায়। আগে তো কখনো এরকম হয়নি যে আমার দোকানে এত গ্রাহক আসত, বরং আমি তো সবসময় ফাঁকায় বসে থাকতাম আর বসে বসে সামনের দোকানের দিকে দেখতে থাকতাম, কারণ সেখানে সবসময় ভিড় লেগেই থাকত। আমি লোভে পড়েই ওই ভিখারিনীকে প্রতিদিন নতুন কাপড় দিতাম। কিন্তু এখন আমার ওর উপর সন্দেহ হতে লাগলো। এখন আমি ভিখারির ব্যাপারে সমস্ত খোঁজখবর নেওয়ার চিন্তাভাবনা করলাম, যাতে আমি জানতে পারি এসবের পিছনের কারণ কি। এরপরে একদিন যখন ওই ভিখারিনী আমার দোকানে এলো আর বলল, বাবুজি, আমাকে একটি কাপড় দিন, তখন আমি তাকে একটি নতুন কাপড় বের করে তার দিকে এগিয়ে দিলাম। কিন্তু যখনই সে ওই কাপড়টি নেওয়ার জন্য হাত বাড়ালো, সঙ্গে সঙ্গেই আমি ওর হাত ধরে ওকে বললাম, প্রথমে আমাকে এটা বলো যে তুমি কে আর এইসব কাপড় দিয়ে কি করো, তারপরে আমি তোমাকে কাপড় দেব। আমার কথা শুনে সে চিন্তায় পড়ে গেল আর বলল যে আমিই পরি। আমি কিছুটা রেগে গিয়ে বললাম, আমি তো কখনো তোমাকে নতুন কাপড় পরতে দেখিনি, বরং তুমি তো সবসময় এই নোংরা ছেঁড়াপাটা পুরনো কাপড় পরেই থাকো। তখন সে বলল, বাবুজি, আমি আমার বিয়ের জন্য এই কাপড়গুলো জোগাড় করছি। ওর এই কথাটা শুনে আমার মনে হলো হয়তো ও সত্যি কথা বলছে। তখন আমি চুপচাপ কাপড় ওর দিকে এগিয়ে দিলাম আর সেও কাপড় নিয়ে চলে গেল। কিন্তু আমি ওর সত্যিটা জানার জন্য মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি দোকানে কাজের ছেলেটিকে বসিয়ে দোকান থেকে একটি জিন্স আর শার্ট বের করে দোকানে বসেই সেই নতুন জামাকাপড় পরলাম আর মুখে একটি মাস্ক পরে নিলাম। আমার দোকানে কাজ করা ছেলেটি আমাকে এইরকম নিজের চেহারা বদলাতে দেখে চমকে উঠে আর জিজ্ঞেস করে যে আমি এইসব কেন করছি। কিন্তু আমি ওর প্রশ্নের কোনো উত্তর না দিয়ে ওকে দোকানের খেয়াল রাখতে বলে দোকান থেকে বেরিয়ে গেলাম। দোকান থেকে বাইরে বেরিয়ে তাকিয়ে ওই ভিখারিকে দূরে যেতে দেখলাম। আমি তাড়াতাড়ি করে ওর পিছন পিছন চলতে শুরু করলাম। ওই ভিখারিনী রাস্তার এক জায়গায় দাঁড়িয়ে লোকের কাছে পয়সা চাইতে লাগলো, কারো কাছে খাবার চাইতে লাগলো আর নিজের পুটলিতে ভরতে লাগলো। এরপর সে এগিয়ে যেত, আমিও লুকিয়ে লুকিয়ে ওর পিছন নিচ্ছিলাম, যাতে আমি সবকিছু জানতে পারি। এখন অবধি ওর আমার উপর কোনো সন্দেহ হয়নি, কেননা আমি নিজের চেহারা পুরো বদলে ফেলেছি আর আমি ওর থেকে কিছুটা দূরেই ছিলাম। এরপরে আমি ওকে একটি বাচ্চার কাছে যেতে দেখলাম। ও নিজের থলি রেখে সেই বাচ্চার সাথে কিছু সময় কথা বলল, তারপরে ওর মাথায় হাত বুলিয়ে আদর করতে লাগলো, তারপরে আবার সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। ভিখারিনী হেঁটে হেঁটে যাচ্ছিল, তাই আমাকেও হেঁটে হেঁটে ওর পিছন পিছন যেতে হলো। আধ ঘন্টা ওর পেছন পেছন চলার পরে একটি ফাঁকা জায়গায় এসে পড়লাম, যেখানে খুব বেশি লোক ছিল না, বরং কারণ এটা বলা ভালো যে সেখানে কোনো লোকই ছিল না। ঢাকার মধ্যে সেখানে কয়েকটি ঝুপড়ি ছিল আর সেই ভিখারিনী একটি ঝুপড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। এখানে যতগুলো ঝুপড়ি ছিল সেগুলো একটি আরেকটার থেকে কিছুটা দূরে ছিল, আর প্রতিটি ঝুপড়ির সামনে পর্দা লাগানো ছিল, যার কারণে ঝুপড়ির ভেতরে দেখতে পাওয়া খুব মুশকিল ছিল। আমি ওর পিছনেই ছিলাম। ও একটি ঝুপড়ির কাছে এসে
তারপরে সেই ঝুপড়ির পর্দা সরিয়ে ভিতরে ঢুকল। কিন্তু এটা দেখে আমার জীবন বেরিয়ে যাচ্ছিল যে সেই ঝুপড়ির ভিতর অনেকগুলো ছোট ছোট বাচ্চা বসে বসে কান্না করছিল। ওই ভিখারিনীর সাথে একটি কম বয়সী মেয়েও ছিল। সেই মেয়েটি ওই বাচ্চাগুলোকে চুপ করানোর চেষ্টা করছিল। এই ঝুপড়িতে এতগুলো বাচ্চাকে একসাথে দেখে আমি চিন্তায় পড়ে গেলাম যে এতগুলো বাচ্চা ওর হতে পারে না, কেননা একে তো এর এত কম বয়স, তার উপর তাকে দেখে তো বিবাহিত মনেই হয় না। তাহলে এর মানে কি দাঁড়ালো যে এই ভিখারিনী বাচ্চাদের চুরি করে এনেছে আর এখন ওদেরকে নিজের কবজায় রেখেছে। হয়তো ও এই বাচ্চাদের বদলে তাদের মা বাবার কাছ থেকে টাকা পয়সা আদায় করে, না হলে এই বাচ্চাগুলোকে নিজের মতো ভিক্ষার ব্যবসায় নামিয়ে দেয় আর টাকা পয়সা আয় করে। আর এটাও হতে পারে সে বাচ্চাগুলোকে বেআইনিভাবে বিক্রি করে দেয়। এই সমস্ত কথাই আমার মাথায় আসতে লাগলো। এখন আমার ওই ভিখারিনীর উপর দয়া দেখানোর জন্য নিজের উপর আফসোস হতে লাগলো। আমি নিজেকে ধিক্কার দিচ্ছিলাম যে ওর সরল সুন্দর মুখ দেখে আমি গলে গিয়েছিলাম আর ওকে এতদিন ধরে বিনামূল্যে কাপড় দিচ্ছিলাম। আমি একটি গাছের পিছনে দাঁড়িয়ে নিজেকে ধিক্কার দিচ্ছিলাম, কিন্তু আমার চোখ সামনে ভিখারিনীর দিকে ছিল যে ওই কম বয়সী মেয়েটাকে কিছু বলছিল আর ওই মেয়েটা নিজের মাথা নাড়িয়ে ওকে কিছু বলছিল। বাচ্চাগুলো কেঁদেই যাচ্ছিল, যার কারণে ভিখারিনী ফল বের করে তাদেরকে দিল। বাচ্চাগুলো সম্ভবত 3 থেকে 10 বছর বয়সী হবে। আমি তাদের দিকেই তাকিয়েছিলাম। তখনই পাশের ঝুপড়ির পর্দা সরে গেল আর সেখান থেকে একজন বয়স্ক মহিলা বাইরে বেরিয়ে এলো। কিন্তু আমি অবাক হয়ে সেখানে 8-10টা বাচ্চাকে দেখতে পেলাম, আর তারা 9-10 অথবা 12 বছরের হতে পারে, যেখানে ছেলে মেয়ে সবই ছিল। ওই বয়স্ক মহিলা এখন এই ভিখারিনীর কাছে এসে কথা বলছিল। এখন আমার মনে দুশ্চিন্তা আসতে লাগলো, আর দুশ্চিন্তার কারণে আমার শরীর ঘামে ভিজে গেল। আমার মনে হতে লাগলো এখানে তো ওর পুরো গ্যাং আছে, আর এদের এই বাচ্চাদের ব্যবসা অনেক দূর পর্যন্ত বিস্তৃত। আমি সেখান থেকে ফিরে নিজের দোকানে চলে এলাম আর পোশাক বদলে গভীর শ্বাস নিয়ে নিজেকে রিল্যাক্স করার চেষ্টা করলাম, কারণ এইসব কিছু দেখে আমার মাথা ঘুরে গিয়েছিল। আমি কাজের ছেলেটাকে ছুটি দিয়ে দিলাম আর দোকান বন্ধ করে বাড়িতে চলে এলাম। বারবার আমার চোখের সামনে সেই সরল আর কান্না করা বাচ্চাদের মুখ ভেসে উঠছিল, যারা ওই ভিখারিনীর হাতে বন্দী হয়ে আছে। না জানি সে ওই বাচ্চাদের সাথে কি করবে। এইসব ভেবেই আমার শরীর কেঁপে উঠেছিল। আমি আমার সন্তানদের সঙ্গেও কোনো কথা বলতে পারলাম না, না হলে আমি আগে এসেই আমার সন্তানদের সঙ্গে কথা বলতাম আর ওর সাথে কিছুক্ষণ খেলতাম। আমার এই অবস্থা আমার স্ত্রীর চোখ এড়াল না। আমাকে এরকম চুপ থাকতে দেখে আমার স্ত্রী জিজ্ঞেস করল, কি হয়েছে, এত চিন্তিত কেন? আগে তো কখনো এরকম চিন্তায় তোমাকে দেখিনি। প্রথমে তো আমি এড়িয়ে গেলাম যে কোনো ব্যাপার না, কিন্তু যখন ও জেদ করতে লাগলো তখন আমি ওকে সবকিছু বলে দিলাম, শুধুমাত্র এটা ছাড়া যে আমি ওকে রোজ নতুন কাপড় দেই। যদি আমি ওকে এই কথাটা বলে দিতাম তাহলে ও আমাকে বোকাগাধা ভেবে বোঝাতে শুরু করে দিত, তুমি এটা কেন করলে, বিনামূল্যে এতগুলো কাপড় দিয়ে দিয়েছ কেন? আমার সমস্ত কথা শুনে আমার স্ত্রী চিন্তায় পড়ে গেল, কেননা এটা ছোট ছোট বাচ্চাদের জীবনের প্রশ্ন। হঠাৎ ও বলল, এইসবের একমাত্র সমাধান পুলিশ। তুমি পুলিশকে সবকিছু বলে দাও, যাতে তারা নিজেরাই ওই বাচ্চাগুলোকে উদ্ধার করে তাদের বাবা মায়ের হাতে পৌঁছে দিতে পারে। একমাত্র এভাবেই তোমার টেনশন কমবে। আমার স্ত্রীর কথা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম। ও তো ঠিক কথাই বলছে। এটা 1-2 বাচ্চার ব্যাপার না, বরং 20-25টা বাচ্চার, যারা ওই ভিখারিনীর হাতে বন্দী হয়ে আছে আর নিজের মা বাবার থেকে দূরে কষ্ট পাচ্ছে। আমি একলা ওই ভিখারিনীর সাথে পেরে উঠব না, আর ওর পুরো গ্যাংদের আমার পক্ষে সামলানো খুবই মুশকিলের ব্যাপার। একমাত্র পুলিশই এই সমস্ত ব্যাপার সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবে। যদি আমি একা এই মামলাতে পড়ি তাহলে হয়তো আমি নিজেই এই মামলাতে ফেঁসে যাব। আমার স্ত্রীর কথা চিন্তা ভাবনা করে আমি এই সিদ্ধান্তে পৌঁছালাম যে এই ব্যাপারে পুলিশের কাছে বলাই ঠিক হবে। পরের দিনও সেই ভিখারিনী আমার দোকানে কাপড় নিতে এলো। তখন আমি কিছু না বলেই ওকে কাপড় দিয়ে দিলাম, আর তারপরে কাজের ছেলেটাকে দোকানে বসিয়ে আমি পুলিশ স্টেশনের দিকে রওনা হয়ে গেলাম। পুলিশ স্টেশনে গিয়ে আমার আধ ঘন্টা অপেক্ষা করতে হলো। তারপরে যখন পুলিশ ইন্সপেক্টর ফ্রি হন তখন আমি তার কাছে গিয়ে পৌঁছালাম। তারপরে পুলিশ ইন্সপেক্টর জিজ্ঞাসা করায়, আমি তাকে সবকিছু বলে দিলাম। আমার কথা শুনে ইন্সপেক্টর বললেন যে উনি নিজেই এই মামলা হ্যান্ডেল করবেন। ইন্সপেক্টর বললেন, তুমি শুধু আমাদেরকে ওই জায়গার লোকেশন বলে দাও, আর নয়তো আমাদের সাথে চলো। আমি পুলিশ ইন্সপেক্টরকে সেই জায়গার ব্যাপারে বললাম আর বললাম, আমি আপনাদের সাথেই যাব, যাতে সবকিছু নিজের চোখে দেখতে পারি। আমি ইন্সপেক্টরের সঙ্গে আরো কিছু সময় কথা বলে তারপরে সেখান থেকে বেরিয়ে এলাম। সন্ধ্যাবেলা আমার কাছে ইন্সপেক্টরের ফোন এলো যে তারা এখন সেখানে রেইড করতে যাচ্ছে, যাতে তাড়াতাড়ি করে ওই বাচ্চাদেরকে ছাড়ানো যায় আর ওদেরকে ওদের বাবা মায়ের হাতে পৌঁছে দেওয়া যায়। দেরি করলে হয়তো ওই ভিখারিনী বাচ্চাদেরকে অন্য কোথাও পাঠিয়ে দেবে। আমি তখনই পুলিশ থানার দিকে রওনা হয়ে গেলাম আর গিয়ে ইন্সপেক্টরের সঙ্গে দেখা করলাম। ইন্সপেক্টর পুরো রেডি হয়েই ছিলেন, 15 জনের টিম ছিল। আমি সেখানে আসতেই সবাই মিলে সেই ফাঁকা জায়গার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম।
রাস্তাতে তিনি আমাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করলেন যে আমি কে আর কি করি। তখন আমি কোনো কিছু না লুকিয়েই তাকে আমার সমস্ত কথা বলে দিলাম, আর আমার লুকানোর মতো কোনো কথাও ছিল না। এরপরে তিনি আমাকে অপরাধীদের ব্যাপারে বলছিলেন যে কিভাবে মানুষ একে অপরের শত্রু হয়ে একে অপরের ক্ষতি করছে, নিজের লাভের কারণে অন্যকে মারা, অন্যের ক্ষতি করা, এগুলো এখন নরমাল হয়ে উঠেছে। ওই যে বলে না, নিজে বাঁচলে বাপের নাম। আমি পুলিশ ইন্সপেক্টরের কথায় সহমত হলাম। কথায় কথায় আমরা সেই ফাঁকা জায়গায় পৌঁছে গিয়েছিলাম। ইন্সপেক্টর গাড়ি কিছুটা দূরে থামিয়ে দিলেন আর নিজের পুলিশকর্মীদের বললেন, চারিদিক থেকে ঘিরে ফেলো। সমস্ত পুলিশকর্মীরা মিলে ঝুপড়ির চারদিক থেকে ঘিরে ফেল। আমি গাড়ির মধ্যেই বসেছিলাম, কেননা পুলিশ অফিসার আমাকে বাইরে বেরোতে নিষেধ করেছিলেন। তিনি বলেছিলেন যে আমার বাইরে থাকা বিপজ্জনক হতে পারে গ্যাংয়ের লোকেরা মিলে হামলাও করতে পারে, আর এতে তোমার জীবন সংশয় হতে পারে। তাই আমি গাড়িতে বসেই পুলিশের কাজবার দেখছিলাম। ঝুপড়িটি পুরো ঘিরে ফেলা হয়েছে। এখন ইন্সপেক্টর ওই ভিখারিনীকে বাইরে আসার জন্য বললেন। ইন্সপেক্টরের আওয়াজ শুনে সেই বয়স্ক মহিলা, ভিখারিনী আর সেই কম বয়সী মেয়েটা বাইরে বেরিয়ে এলো। ইন্সপেক্টর বললেন, তোমরা চুপচাপ আমাদের সঙ্গে থানায় চলো। ইন্সপেক্টরের কথা শুনে ওরা তিনজনে কিছুটা চিন্তিত হয়ে পড়ে। আমি দূরে বসেই ওদের হাপিত্যেশ দেখতে পাচ্ছিলাম। আমি দেখলাম ওরা হাত জোট করে ইন্সপেক্টরকে কিছু একটা বলছে, কিন্তু ইন্সপেক্টর নেতিবাচকভাবে মাথা নাড়াচ্ছেন। কিছু সময় পরেই ঝুপড়ি থেকে সমস্ত বাচ্চারাও বাইরে বেরিয়ে এলো, আর তারা এইসব দেখছিল আর কান্না করছিল। ইন্সপেক্টর তার নিজের পুলিশকর্মীকে বোঝালো যে তারা যেন এই তিনজনকে গ্রেপ্তার করে নেয়। ওরা তিনজন কান্না করতে করতে হাত জোট করছিল, কিন্তু ইন্সপেক্টর সেদিকে না দেখে ওদের তিনজনকে হাতকড়া পরিয়ে পুলিশের অন্য ভ্যানে উঠিয়ে দিলেন। কিছু সময় পরে ঝুপড়ির তল্লাশি নেওয়া হলো, কিন্তু তেমন কিছুই পাওয়া গেল না। কোনো দিক থেকে কোনো হামলাও হলো না। হয়তো ওর সঙ্গীসাথীরা কোথাও লুকিয়ে পড়েছে, আর তা না হলে তারা এখানে ছিল না। সমস্ত বাচ্চারা কান্না করছিল, কিন্তু তাদেরকে তাড়াতাড়ি করে পুলিশের গাড়িতে উঠিয়ে নেওয়া হলো, আর তারপরে গাড়ি চলতে শুরু করে দিল। থানায় পৌঁছে ইন্সপেক্টরের সাথে কথা বলে আমার বিশ্বাস হলো যে তিনি এই বাচ্চাদেরকে তাদের বাড়িতে পৌঁছে দেবেন। এই কেসের জন্য আলাদা ফাইল তৈরি করা হলো। ওই দিন ভিখারিনীকে জেলে আটকে রাখা হলো। আমি খুব রিল্যাক্সে বাড়ি ফিরে এলাম। আমি খুব ভালো একটা কাজ করেছি, তাই ভেতরে ভেতরে খুব খুশি ছিলাম। বাড়িতে এসে আমি সবকিছু আমার স্ত্রীকে বললাম, যেটা শুনে সেও খুশি হয়ে বলল, যা, সবকিছু ভালোভাবে হয়ে গেছে, আর কোনোদিন সে কারো ক্ষতি করতে পারবে না। আমি ভাবলাম, যাক, শেষ পর্যন্ত এই বাচ্চাগুলো মা বাবার কাছে পৌঁছাতে পারবে। পরের দিন আমি রুটিন অনুযায়ী নিজের দোকানে এলাম। ওই ভিখারিনী আজকে আমার দোকানে এলো না, আর আসবেই বা কিভাবে? সে তো জেলের মধ্যে বন্দী। আমি শান্তিতে বসে গ্রাহকের অপেক্ষা করছিলাম, কিন্তু বেলা 11টা বেজে গেল, কোনো গ্রাহক এলো না। আমি চিন্তায় পড়ে গেলাম যে আগে যেদিন ভিখারিনী আসতো সেদিন আমার দোকানের ভিড় কখনো কমই হতো না। এখন সে আসে না, আর আমার দোকান একদম বন্ধ হয়ে গেছে। আমার মনে হচ্ছিল যে আমার উপরে ওর অভিশাপ লেগেছে, কিন্তু ও তো জানতই না যে আমি ওর রহস্য পুলিশকে বলে দিয়েছি। এখন আমি খুব টেনশনে থাকতে লাগলাম, কেননা দিন দিন আমার দোকানে যে সমস্ত লোক আসতো তারাও আসা বন্ধ করে দিয়েছে। আমি সারাদিন বসে মাছি মারতে থাকতাম আর গ্রাহকের অপেক্ষা করতে থাকতাম। আমি আমার স্ত্রীকে নিজের টেনশনের কথা বললাম, তখন সেও টেনশনে পড়ে গেল, কিন্তু এর সমাধান ওর কাছেও নেই। আমরা তো জোর জবরদস্তি করে কোনো গ্রাহককে আমাদের দোকানে নিয়ে আসতে পারি না। একদিন হঠাৎ সেই ইন্সপেক্টরকে ফোন করে ওই ভিখারিনীর ব্যাপারে জিজ্ঞেস করলাম। ইন্সপেক্টর বললেন যে ও কোনোভাবেই নিজের মুখ খুলতে রাজি হচ্ছে না। ও এটাই বলছে যে এই সমস্ত বাচ্চা ওর নিজের। ওর সাথে ওর এক বোন আর বুড়ি মা আছে, আর তারাও এটাই বলছে যে এই সমস্ত বাচ্চা তাদের নিজেদের। তারা কোথাও থেকে বাচ্চা চুরি করেনি, না তো তারা বাচ্চাদের ভিক্ষা করতে জোর জবরদস্তি করে, আর না তো এই বাচ্চাদের বিক্রি করে। ওদের সম্বন্ধ কোনো গ্যাংয়ের সঙ্গেও নেই। আদালত ওই তিনজনের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে বলেছেন, কিন্তু ওদের বিরুদ্ধে কোনো প্রমাণই পাওয়া যাচ্ছে না। না তো তাদের ঝুপড়ি থেকে এমন কিছু পাওয়া গেছে যাতে প্রমাণ হয় যে ওরা এইরকম কাজ করে। ইন্সপেক্টরের মুখে সবকিছু শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, বাচ্চাদের কি হলো? তারা কি তাদের মা বাবার কাছে পৌঁছে গেছে? তাদের মা বাবা তো সাক্ষী দিতে পারে। তখন ইন্সপেক্টর বললেন, এই বাচ্চাদের মা বাবার কোনো খোঁজ পাওয়া যায়নি। পেপারে অ্যাড দেওয়া হয়েছিল, কিন্তু এখনো অবধি কেউই আসেনি। আর ওই বাচ্চারা শুধু কান্না করতেই থাকে, আর ওরা শুধু ওদের মায়ের কাছে যেতে চায়। আমি অবাক হয়ে বললাম, ওদের মা কে? ইন্সপেক্টর বললেন, ওরা ওই ভিখারিনীকে মা বলে, যার বিরুদ্ধে আপনি কমপ্লেন করে বলেছিলেন যে এই বাচ্চাদেরকে আটকে রেখেছে। ওই ভিখারিনীকে এরা মা বলে, আর বয়স্ক মহিলাকে দাদি, আর কম বয়সী মেয়েটাকে মাসি বলে ডাকে। ইন্সপেক্টর আরও কিছু বলছিলেন, কিন্তু আমি তো এইটুকু শুনেই অবাক হয়ে গিয়েছিলাম যে এইসব হচ্ছেটা কি। আমি কিছুই বুঝতে পারছিলাম না, তাই ফোন কেটে দিলাম। কিছু একটা তো নিশ্চয়ই আছে, যেটা আমাদের চোখে পড়ছে না।
এখন তো আমার মনও বলতে শুরু করেছে যে আমি কোথাও না কোথাও কিছু ভুল করেছি। এইসব কথা ভেবে ভেবেই আমার মাথা ব্যথা করতে শুরু করেছে, কিন্তু কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছিলাম না। বাচ্চাদের জন্য পেপারে অ্যাড দেওয়া হয়েছে, কিন্তু কেউই এদেরকে নিজেদের বাচ্চা বলে দাবি করেনি, আর না তো কেউ বাচ্চাদেরকে নিতে এসেছে। কিছু একটা ভেবে আমি কাজের ছেলেটাকে দোকানে রেখে নিজেই থানাতে গিয়ে উপস্থিত হলাম আর সোজা ইন্সপেক্টরের সঙ্গে গিয়ে দেখা করলাম, যিনি নিজেই এই মামলার কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছিলেন না। আমাকে দেখেই তিনি আমাকে বসতে বললেন। আমিও তার সামনে গিয়ে বসলাম। আমি কিছু বলার আগেই তিনি বললেন যে বাচ্চাদের কান্না করে করে অবস্থা খারাপ, ওরা শুধু ওদের মা, দাদি আর মাসির কাছে যেতে চায়। আমি ওদের মধ্যে যে সমস্ত বাচ্চারা বড় আছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করেছিলাম। ওরা বলছে যে ওদের মা কখনো ওদেরকে মারেনি, ওরা ওদের দাদি আর মাসির সঙ্গেই থাকে। শুধু এটাই না, ওই বাচ্চারা এটাও বলেছে যে যখন থেকে ওরা বুঝতে শিখেছে তখন থেকেই ওরা এই তিনজনের সাথে থাকে। আর হ্যাঁ, ওদের মধ্যে বড় বাচ্চারা এটাও বলেছে যে ওদের মা কখনো কখনো নতুন বাচ্চাকে নিয়ে আসে, আর তারপরে সেও আমাদের সাথেই থাকে। তারা কোথাও যায় না। আমাদের মা খুব ভালো, আমাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করে আর আমাদের সবাইকে খুব ভালোবাসে। কখনো কোনো বাইরের লোক আমাদের সঙ্গে দেখা করতে আসে না। ইন্সপেক্টরের কথা শুনে আমার মাথায় সবকিছুর খিচুড়ি পাকিয়ে গেল। আমি ইন্সপেক্টরকে জিজ্ঞেস করলাম, এসবের মানে কি? ইন্সপেক্টর বললেন যে আমার তো মনে হয় আপনি যা কিছু দেখেছিলেন সেটা আপনার মনের ভুল ছিল। এই তিনজনের বিরুদ্ধে আমরা কোনো প্রমাণ পাইনি, নিশ্চয়ই আপনার কোনো ভুল হয়েছিল। আমি এখনই ওই মহিলাদেরকে জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছিলাম, আর আপনি এসে পড়লেন। আমি বললাম, আমিও আপনার সঙ্গে যাই। ভিখারিনীর কথা শুনে আমি লজ্জায় পড়ে গেলাম যে আমি কতটা ভুল ভেবেছিলাম। ইন্সপেক্টর আদালতে গিয়ে কেস উঠিয়ে নেন আর ওই ভিখারিনীকে ওর মা বোন আর বাচ্চাদের সহ ছেড়ে দেন, কিন্তু নিজের তরফ থেকে কিছু সময় অবধি ওদের উপর নজর রেখেছিলেন। কিন্তু সবকিছুই সেরকমই ছিল যেটা ওই ভিখারিনী বলেছিল। তখন ইন্সপেক্টর কিছু লোকের সাথে মিলে একটি ছোট্ট জায়গায় ওদের জন্য একটি ছোট্ট ঘর বানিয়ে দেন, যেখানে ওরা সবাই মিলে একসাথে থাকে। ওরা আমাকে আর ইন্সপেক্টরকে না জানি কত আশীর্বাদ দিয়েছিল। আমি ওই বাচ্চাদের জন্য কাপড় আর খাবার দাবারের জিনিস পাঠাতে থাকতাম। আর ভগবানের চমৎকার কৃপা আবার শুরু হলো যে আমার দোকানে আবার গ্রাহকের ভিড় বাড়তে লাগলো। এছাড়াও ওই ইন্সপেক্টরেরও প্রমোশন হয়ে গেছে। এখন আমি বুঝতে পেরেছি যে এটা একটি পুণ্যবতী গরিবের হিজ্জের থেকে দেওয়া আশীর্বাদের ফল। আমি ভগবানকে ধন্যবাদ জানাই যে আমি সময় থাকতেই সমস্ত সত্যিটা জানতে পেরেছি। বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো ও কমেন্টে তোমার মতামত জানাও। আর হ্যাঁ, প্রতিদিন এমন চমকপ্রদ গল্প আরও শুনতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না।